জমিদার পুজো মানে ঐতিহাসিক কাহিনী। জমিদার বাড়ির আনাচে কানাচে এখনো কান পাতলে শোনা যায় অতীতের ইতিহাসের গল্প। দেবী দুর্গার আরাধনায় ইতিহাসকে সাক্ষী রেখে সেই বনেদিয়ানার পরিচয় প্রজন্মের পর প্রজন্ম বহন করে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতার দেব সরকার পরিবার। অনেক তফাৎ হয়ে গেছে। তার একটাই কারণ, সেই সময় যে জমিদারি ছিল একটা জায়গায় বাঁধা ছিল। যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই সময় কোনো ফ্যামিলির মধ্যে ভাগাভাগি ছিল না, সবাই একসঙ্গে থাকতেন। এখন যেটা হয়েছে, কিছু কর্মসূত্রে প্রত্যেকেই কলকাতার দিকে চলে গেছে, এখানে কয়েকটা ফ্যামিলি এখানে রয়ে গেছে এবং সবাই মিলে কন্ট্রিবিউট করেন, সবাই মিলে আসেন, কেউ একদিন কেউ দুদিন, সবাই চেষ্টা করেন পুজোটা যাতে ভালো হয়। কিন্তু স্বাভাবিক কারণেই যারা দূরে চলে গেছে তারা তো অতটা এখানে আসতে পারেন না। আমরা থাকি, আমরা দেখাশোনা করি এখনো পর্যন্ত নিষ্ঠা সহকারে। তখন আগে যেমন হতো, এখনো সেই নিষ্ঠা সহকারে নিয়ম মেনে তিথি ধরে পুজোটা করা হয়। এবারে স্বাভাবিক কারণে আগেকার দিনে 1 মাস আগে থেকে বোধন শুরু হতো, সেটা এখন হয় না। ষষ্ঠীর দিন থেকে বোধনটা শুরু করা হয়, তখন প্রজারা আসতো, এখন প্রজারা নেই। ২৮১ বছর ধরে ফলতার মালা গ্রামে দেব সরকার বাড়িতে পূজিত হয়ে আসছেন উমা। এই দেব সরকার বাড়ির ইতিহাস বহু পুরনো। কথিত রয়েছে আনুমানিক প্রায় ৩৫০ বছর আগে পলাশীর যুদ্ধের প্রাক্কালে এই দেব সরকার বংশের উত্থান ঘটে। বিহারীলাল দেব ব্যবসায়িক সূত্রে ফলতার মালা গ্রামে আসেন। তিনি ছিলেন কলকাতার সম্ভ্রান্ত ব্যবসায়িক পরিবারের সদস্য। তিনি মালা নিবাসী নাগ বংশের মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং মালা গ্রামেই নিজ বসতি নির্মাণ করেন। রাজপ্রাসাদের মতো বড় বাড়িটা ছিল জলাশয় দ্বারা বেষ্টিত, সামনের অংশ ছিল উন্মুক্ত। এই কারণে শত্রুপক্ষ এই বাড়িতে সহজে আক্রমণ করতে পারতেন না। কলকাতা থেকে দক্ষিণবঙ্গের সুন্দরবনের লাট পর্যন্ত বিস্তৃত ছিল ব্যবসা বাণিজ্য। গাঙ্গেয় জমিতে ধানের সুফলের জন্য ফলতায় বিশাল ধানের আড়ত ছিল এবং ধান ব্যবসার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। বিহারীলাল দেব প্রতিষ্ঠা করেন কুলদেবতা শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন জিউর মন্দির। পরে ব্যবসা এবং জমিদারি বৃদ্ধির পর বিহারীলাল দেবের পুত্র কালীকৃষ্ণ দেব ১১৫২ বঙ্গাব্দে প্রথমে এই অঞ্চলে দুর্গাপুজোর প্রচলন করেন। পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার উপাধিতে ভূষিত করেন। কালীকৃষ্ণ দেব তিনি ব্যবসা সূত্রে এখানে আসেন এবং আমাদের এইখানকারই স্থানীয় নাগবংশের একটি মেয়েকে বিয়ে করেন। তারই পুত্র হচ্ছে বিহারীলাল দেব, যে আমরা লাটুবাবু ছাতুবাবু কলকাতার, সেই লাটুবাবু ছাতুবাবুর একটা ফ্র্যাকশন। সরকারটা আমরা পেয়েছি ব্রিটিশ সরকারের কাছ থেকে, উপাধি পেয়েছিলাম এবং তাদের জমিদারি ছিল, জমিদারি বাড়ছে, ব্যবসা বাণিজ্য ছিল, ব্যবসা বাণিজ্য বাড়ছে। মূলত এর ধান চালের কারবার ব্যবসা ছিল, পাট ইত্যাদির ব্যবসা ছিল। সেই হিসেবে এই যে পুজোর জাঁকজমকটা দারুণ হতো, কারণ এই অঞ্চলে প্রথম পুজো হচ্ছে এইটা। বর্তমানে এর বয়স হচ্ছে ৮১ বছর, এই বছরটা নিয়ে ২৮১ বছর। বাঙালি মানে লোকজন খাওয়ানো হতো প্রজাদের, যারা প্রজা ছিলেন আমাদের। এই আটচালায় যাত্রা হতো এবং স্বদেশী যাত্রা মুকুন্দ দাস এই আটচালায় যাত্রা করে গেছেন। স্বদেশী যাত্রা এখন কি যাত্রা হয় না, এখন আর যাত্রা টাত্রা হয় না। সপ্তমী থেকে নবমী পর্যন্ত আমাদের পাঠাবলি হয়, কুমারী পুজো হয় না, কোনো কালেই হতো না। তবে এখানকার যে লোকজন আর কি, তাদের আনন্দটা কিন্তু এই পুজোকে নিয়েই, কারণ এই অঞ্চলে একমাত্র পুজোটা হচ্ছে মালায় দেব সরকারদেরই পুজো। দেব সরকার বাড়ির দুর্গাপুজোয় রয়েছে বিশেষত্ব। প্রতি বছর জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ নন্দোৎসবের দিন প্রাচীন কাঠামোর উপর কাঠামো পুজো করা হয়। এখানে প্রতিমা এক চালার উপর হয়। একটি সুপ্রাচীন বেলগাছে দেবীর বোধন হয়। সপ্তমী থেকে দশমী পর্যন্ত ১৩১ কিলো চালের নৈবেদ্য হয় এবং বলি প্রথার প্রচলন রয়েছে। দুর্গাপুজোর দিনগুলিতে দেব সরকার বংশের সমস্ত পরিবার পরিজন দেশ বিদেশ থেকে মালা গ্রামে আসেন। আগেকার দিনে পুজো যেটা ছিল সেটা তো জমিদারদের আমলের পুজো ছিল। সেখানে চালের কোনো ব্যাপার ছিল না, মন মন চাল চলে আসতো। সেই বিরাট বড় বড় থালাতে আমাদের নৈবেদ্য করে দেয়া হতো। কিন্তু এখন তো আর মানুষের মধ্যে সেই পরিস্থিতি নেই। এখন সেই মন মন চালটা উঠে গিয়ে এখন ১৩১ কেজি চাল দিয়ে পুজো করা হয়। এখন থেকেই আমাদের পুজোর হুড়োহুড়ি পড়ে গেছে। হ্যাঁ, এখনো বাইরের লোক প্রচুর আসে, প্রচুর বাইরের লোক আসে। এই গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুজো হয়, কিন্তু এই পুজোটা আমাদের পুজোতে প্রচুর লোক, মানে প্রত্যেক সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী রাত্রে আরতির সময় দেখবেন আমাদের এই দালান পুরো ভর্তি হয়ে গেছে, এত লোক আসে। এবং প্রত্যেককে
মানে ভোগ দেয়া হয়। হ্যাঁ, আমি তো এই বাড়িতে বউ। তো আমি বাড়ির বড়দের কাছে অনেক নানা রকম গল্প শুনেছি। তো আমরা এখন এসে অনেক রকমভাবেই আনন্দ উৎসব করি। তো আমরা ফল টল কাটি, অনেক করি। আর আমাদের পাঁঠা বলি যে হয়, নিয়ম আছে একটা, তখন থেকে চলে আসছে যে নিঝুম কালো একদম পাঁঠার গায়ের রং হতে হবে। আর সন্ধি পুজো আর অষ্টমীর দিনের পাঁঠা বলিটা সময় একদমই কালো, মানে পাঁঠাটা একদম লাগবেই। অন্য সময় তবুও অন্যরকম চলে, কিন্তু আমি দেখে এসছি এত বছর ধরে কালো রঙেরই পাঁঠাটা আমরা করি। আর আমরা অনেক রকমভাবে আনন্দ উৎসব করি। আমাদের নবমী রাত্রেবেলা অনেক আনন্দ উৎসব করি। আমরা দল বেঁধে নবমীর রাত্রেবেলা আরতি শেষ হলে, আমরা নিজেদের বাড়ির আরতি শেষ করার পর অনেক রাতে আমরা বেরোই, সবাই মিলে আনন্দ করে ঠাকুর দেখতে বেরোই। সিঁদুর খেলার দিনে তো মানে আলাদাই একটা আনন্দ হয়। আমাদের সিদ্ধি বানানো হয়, তো সেটা একটা বিশেষ তো আমরা খুব মানে বাচ্চারা ছোট থেকে বড় সবাই ওই সিদ্ধিটা খায়। খুব আনন্দ করি। সিঁদুর খেলা তো হয়ই, নাচ গান হয় আমাদের একটু। বাইরে থেকে কিছু লোক আসে, তারপর আমাদের বাড়ির লোকরা অনেকে বাইরে থাকে, তারাও এখানে পুজোর দিনে সবাই বাড়িতে ফেরত আসে, তাদেরও একটা আনন্দ। এক সময় 7 দিন ব্যাপী যাত্রাপালা ও কবি গান হতো। মহিলাদের মনোরঞ্জনের আলাদা ব্যবস্থা থাকতো ভিতর মহলে। ইংরেজ সাহেবরা নিমন্ত্রিত থাকতেন এই দুর্গা উৎসবে। চরণ কবি মুকুন্দ দাস একসময় পালা গান করেছিলেন এই দেব সরকার বাড়িতে। এবছর এই পুজো 281তম বর্ষে পদার্পণ করল। মল্লিকপুরের চক্রবর্তী পরিবার এই দেব সরকারের বংশের কুলপুরোহিত ছিলেন, কিন্তু পরবর্তীকালে বেলসিংহার মৈত্র পরিবার এই পুজোর পৌরোহিত্য করেন। বর্তমানে মৃৎশিল্পী শ্রীকান্ত চিত্রকর তিনি বংশ পরম্পরায় এখানে মূর্তি নির্মাণ করেন। আর ঢুলিদাররা বংশ পরম্পরায় চাঁদপালার অদূরে সন্তোষপুর থেকে আসেন। এই বংশের নবম পুরুষ পর্যন্ত এই ঐতিহ্য বংশ পরম্পরায় বজায় রেখে চলেছে। প্রাচীন যুগ থেকে গ্রামের সাধারণ মানুষ এই দুর্গা উৎসবের আনন্দ আস্বাদন করতেন। জাহিদ মিশ্রের রিপোর্ট, সময়, কলকাতা।